বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় গুপ্ত বনাম উন্মুক্ত। এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দেবো তাদের সঙ্গে। আছেন মোহাম্মদ আমানুল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল। আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন SM ফরহাদ, GS ডাকসু ও প্রচার সম্পাদক, ইসলামী ছাত্র শিবির। আপনাকে স্বাগত এই আয়োজনে। মোহাম্মদ আমানুল্লাহ আমান, আমি বলছিলাম যে আমরা আসলে পরিবর্তনের একটা ছাত্র রাজনীতি দেখতে চেয়েছিলাম। বিগত সময়ে আমরা ছাত্র রাজনীতি বলতে যে রাজনীতি দেখে এসেছি সেটিকে আসলে রাজনীতিও তো বলা যায় না। আপনাদের দিক থেকেও তো নানান অভিযোগ নিশ্চিতভাবেই সেখানে আছে। আপনারা কিন্তু জনগণের কাছে সেই পরিবর্তনের প্রতিশ্রুতির কথা বারবার বলেছেন সবার পক্ষ থেকেই। সেই পরিবর্তন আসলে এখন কতটুকু আছে, কতটুকু পরিবর্তন হলো? ধন্যবাদ আপনাকে, যারা এটিএন নিউজের দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সহ আলোচক SM ফরহাদকে স্বাগত জানাচ্ছি। দেখুন, বাংলাদেশে দীর্ঘ সময় একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল এবং সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জাঁতাকলে আমরা এখানে যারা বসে আছি উভয় সংগঠনের এমনকি আপনি সহ যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে সবাই আমরা একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম। সেই জায়গা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল এবং সেই জায়গাটিতে আল্লাহর ইচ্ছে আমরা সফল হয়েছি। অত্যন্ত আশা ছিল, গণ আকাঙ্ক্ষা ছিল যে আমরা এমন একটি বাংলাদেশ পাবো যেখানে আসলে সকলের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুশাসন থাকবে, জবাবদিহিতার থাকবে। আপনি রাষ্ট্রের কোনো পর্যায়ের কেউই কর্তৃত্ববাদী আচরণ করে আর একবার ফ্যাসিস্ট হয়ে উঠবে না, সেই প্রত্যয়ে কিন্তু আমরা সবাই রাজপথে ছিলাম এবং সেটিতে আমরা সফল হয়েছি। কিন্তু আসলে আলোচনার শুরুতেই যদি আমি বলা শুরু করি, দেখা গেছে একটা ওই যে শুরু হয়ে যাচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে 5ই আগস্টের পরে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল অন্যতম বড় ছাত্র সংগঠন, আপনি শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক রাজনীতির চর্চা করা, শিক্ষা প্রতিষ্ঠানের স্থিতিশীলতা, যাতে কোনো প্রকার সহিংস রাজনীতির আবির্ভাব আবার নতুনভাবে না ঘটে, সেটি আমাদের জায়গা থেকে আমরা প্রচণ্ড রকম চেষ্টা করেছি এবং সেই জায়গাটিতে আমরা অত্যন্ত সফল। এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে মানে চেষ্টাটা সফল হয়েছে বলতে চাচ্ছেন, সেই পরিবর্তনটা এসেছে। হ্যাঁ, আপনি 12ই ফেব্রুয়ারির পরে বাংলাদেশের রাজনীতির ইতিহাস যেটা বলে আর কি, যেই দল সরকার পরিচালনায় আসে, দেখেন আমি রাষ্ট্র ক্ষমতা শব্দটা আমি বলতে চাই না, যে সরকার পরিচালনায় আসে সেই দলের সংশ্লিষ্ট ছাত্র সংগঠন বিরোধী মত দমনে অনেক সময় অনেক কিছু করে থাকে। সেটি বাংলাদেশের রাজনীতির কালচার। আপনি হলে আপনার মনে করেন যে নিজেদের লোকজন সিটে ওঠানো, আপনার প্রোগ্রামে নিয়ে যাওয়া গণরুম কালচার, গেস্ট রুম কালচার, নানান রকম। আমার মনে হয় না বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের একজন সাধারণ শিক্ষার্থী বলতে পারবে যে ছাত্রদল এই কাজটি 5ই আগস্ট এবং 12ই ফেব্রুয়ারির পর করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে বড় বড় শোডাউনের রাজনীতি ছিল। শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ক্লাস বিঘ্নিত হতে এরকম অনেক কর্মকাণ্ড ছিল, কিন্তু 5ই আগস্টের পরে 12ই ফেব্রুয়ারির পরে ছাত্রদলের মাধ্যমে এই ধরনের একটি ঘটনা ঘটেনি। সুতরাং ইতিবাচক রাজনীতির যে অনন্য দৃষ্টান্ত সেটা আমরা স্থাপন করতে পারছি। এটি শুধু মানে টেলিভিশন টক শোতে আপনি বলার জন্য বলো না, আপনার সরেজমিনে আপনি খোঁজ নিলে দেখবেন এবং বাংলাদেশের শিক্ষার্থীরাও সেটি মনে প্রাণে বিশ্বাস করে। কিন্তু যে জায়গাটিতে বিপত্তি ঘটছে সেটি আপনার ছাত্র রাজনীতির নামে যে কিছু অপকৌশলের আশ্রয় একটি সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যার কারণে আজকে এখানে আপনি যে শিরোনামটি করলেন সেই শিরোনামটি সামনে এসেছে। বিষয়গুলো নিয়ে এসে আসবো আপনার কাছে। আমি একটু SM ফরহাদ আপনার কাছে আসতে চাই। আমরা 5 আগস্টের পর আসলে গুণগত পরিবর্তন দেখতে চেয়েছিলাম ছাত্র রাজনীতির। সেখান থেকে আজকে আমার শিরোনাম করতে হচ্ছে গুপ্ত বনাম উন্মুক্ত, কেননা এটা নিয়ে বিগত কয়েকদিনে অনেকগুলো ইস্যু তৈরি হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কিনা সেই বিষয়টি নিয়ে নানান আলোচনা হয়েছে। সেই বিষয়টি নিয়ে 5 আগস্টের পর নানা ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আসলে কোনটি আপনি চান? গুণগত পরিবর্তন চান ছাত্র রাজনীতির, নাকি ছাত্র রাজনীতি আসলে নিষিদ্ধ চান? ছাত্র রাজনীতি আমরা কি চাই সেটা ছাত্র শিবিরের গত পোস্ট অগাস্ট সময় থেকে এখন পর্যন্ত যে কাজগুলো হয়েছে সেটা অ্যানালাইসিস করলে বুঝবেন। সাধারণত একটা ছাত্র সংগঠনের কাজ কি? কাজ হইল আমার সংগঠনের মধ্যে যাতে আমি রেগুলারিটি অ্যাসিওর করতে পারি, এটার যে কমিটি চেঞ্জ, লোকজন আসবে, শিখে চলে যাবে, এই জায়গাগুলো আমি অ্যাসিওর করতে পারি। আমার শিক্ষার্থীদের মধ্যে যারা আসবে তাদের মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা, তারা এই অ্যাকাউন্টেবিলিটি শিখবে, এর মধ্যে দিয়ে দায়িত্ববোধ শিখবে প্রত্যেকটা জায়গায়। তারপরে দিন শেষে আমার সংগঠনে যুক্ত হওয়া প্রত্যেকটা শিক্ষার্থীকে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করবার জায়গাটি থাকবে।
সেক্ষেত্রে যেটা করতে হয়, এখানকার মেডিকেলের স্টুডেন্ট, এখানকার ইউনিভার্সিটির স্টুডেন্ট, এখানকার স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, নানা চিন্তার নানা ডাইমেনশনের শিক্ষার্থীকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যপানে নিয়ে যাওয়ার জন্য আমার আলাদা আলাদা স্বতন্ত্র কর্মসূচি থাকা প্রয়োজন, যার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা জনসম্পদে পরিণত হবে। তাদেরকে আমার পলিটিক্যাল এজেন্ডা সার্ভ করার জন্য ইউজ করবো না, বরং তারা আমার মধ্যে এসে নিজেদেরকে এম্পাওয়ার্ড ফিল করবে, তারা আমার মধ্যে এসে মনে করবে যে আমি ইনলাইটেন ফিল করছি, আমি রিসোর্স হতে পারছি। এই জায়গায় ছাত্র শিবির অলওয়েজ একটা পজিটিভ কম্পিটিশন গিয়েছে বলেই ডাকসু পেরিয়ে চাকসু, জাকসু, চকসু, সবগুলো সংসদ পেরিয়ে প্রত্যেকটা জায়গায় ল্যান্ডস্লাইড ভিক্টোরি পেয়েছে। এবং সর্বশেষ আমাদের ছাত্র দলের ভাইয়েরা শাসন নির্বাচন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, কারণ তারা মনে করছেন সেটাতে হারবেন। এবং আমি ড্যাম শিওর এই বছরের মধ্যে আর কোনো ছাত্র সংসদ ইলেকশন দেখবেনও না, কারণ বিএনপি এটা হোক, এটা চায় না। চাইলে এখন দিতে পারে, আমি কেন চাই না, চাই না হচ্ছে এই যে ভাই একটু বলছেন ইতিবাচক প্রতিক্রিয়ার জন্য চেষ্টা করছে, ক্যাম্পাসে ভালো কিছু খারাপ কিছু না হয়। দেখেন আজকের সংবাদ, যে 29 এপ্রিলের সংবাদ আপনি চেক করলেই পাবেন অনলাইনে, কাউকে কান ধরিয়ে কারো হাত উঁচিয়ে 26 শিক্ষার্থীকে রাত ভর রেখ দিলেন ছাত্রদল নেতারা, নেত্রকোনা মেডিকেল কলেজের নিউজ। একাধিক সংবাদ মাধ্যমে পাবেন আপনি। এই যে এর আগে আইলেটে হয়েছে ঘটনা, আইলেটে যখন আমরা ডাকসুর পক্ষ থেকে গেলাম, ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যেখানে থাকে হাজারীবাগে, ঢাকা ইউনিভার্সিটির, তারা সেখানে ছাত্রদলের ওইখানকার নেতারা এসে আমাদেরকে বাধা দিলেন, কেন আমরা আসলাম? আমরা ম্যানার্স শিখাইতে পারি, অন রেকর্ড বলতেছে আমরা ম্যানার্স শিখাইতে পারি, আপনারা কেন আসবেন? তারপরে এই যে এটা তো আপনি দেখেছেন এই ছবিটা, তাই না? অস্ত্র হাতে অস্ত্র উঁচিয়ে মির্জা ফারুক, যিনি উমরগানে এমএস কলেজের সদস্য সচিব, পুলিশ স্বীকার করছে হ্যাঁ তার হাতে অস্ত্র ছিল, তাকে এখন পর্যন্ত দল থেকে বহিষ্কার করে নাই, করবে না, করে স্বাভাবিক। কারণ যখন আমি দেখি যে এরকম থানায় গিয়ে মব করে আক্রমণ করে, আবার তিনি ফেসবুকে লেখেন মাইটটা কেমন দিলাম বন্ধুরা, লিটারেলি বিশ্বাস করতে পারেন যে ছাত্রদলের একজন পোস্টেড লোক অথবা একজন অ্যাক্টিভিস্ট, একজন অনুসারী, সে থানায় গিয়ে মব করে আক্রমণ করবে, আবার দলেরা বলবে আমরা আক্রমণ করি নাই, শিপন ভাই সে বলবে আমরা বাঁচাইতে আসছি, আবার তিনি ফেসবুকে পোস্ট দিবেন কেমন দিলাম বন্ধুরা। এই যে এই ধরনের চর্চা যখন চলতে থাকবে, তাইলে আর শিক্ষার্থীরা আপনাকে ওন করবে না। আবার বিপরীতে আপনি যখন দেখবেন দেশব্যাপী বিশৃঙ্খলায় ভরপুর, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আপনারা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, তিনি বলছেন এই এখন পর্যন্ত ধর্ষণের মামলা হয়েছে এই অল্প সময়ের মধ্যে 464টা, শুধু মামলা হয়েছে যেগুলো 666টা, হত্যার মামলা হয়েছে 464টা। স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করলে পোস্ট অগাস্ট পিরিয়ডে এই 2 মাস ক্লাস ছাড়া করলে এটা হাইয়েস্ট। আমি আবার বলছি, পোস্ট অগাস্ট থেকে এখন পর্যন্ত যদি আপনি 2 মাস প্রপোর্শনে চিন্তা করেন, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা এটা সর্বোচ্চ হাইয়েস্ট, এবং গ্রেফতার না হওয়ার সংখ্যা তাও হাইয়েস্ট। মানে অপরাধী শনাক্ত হওয়ার পরও গ্রেফতার এড়িয়ে যাবার ঘটনা এটা হাইয়েস্ট। এরকম বিশৃঙ্খল অবস্থায় আপনি যখন দেখবেন আপনি বিভিন্ন কার্ড দিচ্ছেন জনগণের কল্যাণে, এবং সেটি রাষ্ট্রের টাকায়, আবার এই কার্ড যখন ফাংশন করে না, আপনাকে যখন IMF থেকে ফেরত পাঠানো হয়, মন্ত্রী যখন বিনা হাতে দুঃখ নিয়ে ফেরত এসে বলছে উই আর সরি, আমরা পারি নাই এটাতে, আমরা আবার চেষ্টা করছি। এভাবে যখন আপনি নানা কিছু করবেন এবং সামগ্রিক ফেলিয়ার যখন আপনি থাকতে পারবেন না, অ্যাজ এ পার্টি একটা ছাত্র সংগঠন তার গ্রহণযোগ্যতা হারাবে, তাকে মব করতে হবে, থানায় গিয়ে আক্রমণ করতে হবে, অস্ত্র নিয়ে হামলা করতে হবে, আরেকজনে ঘোষিত এইভাবে কান ধরিয়ে উঠবোস করে গণরুম গেস্টরুম করতে হবে, এবং যার মধ্য দিয়ে আউটপুট কি, আউটপুটটা খুব বাজে আউটপুট। শিবির আমরা চেষ্টা করছি, ছাত্রদের ধন্যবাদ দেওয়া উচিত, লাস্ট 2 বছর চেষ্টা করে ছাত্র রাজনীতির একটা পজিটিভ ফরম্যাট নিয়ে আসার মধ্যে আমি 10 সেকেন্ড দিচ্ছি, একটা পজিটিভ জায়গায় আসছে। আপনারা সেই কাজ করতে গিয়ে শিক্ষার্থীরা শুধু ছাত্র দলের প্রতি বিরক্ত হচ্ছে না, বরং টোটাল ছাত্র রাজনীতির প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। আপনারা কি ব্যর্থতা ঢাকতেই আসলে এই ধরনের মবক্রেসি করার চেষ্টা করছেন? আপনারা কেমন দিলাম বন্ধুরা মবক্রেসি করে এরকম পোস্ট দিচ্ছেন, এবং মির্জা ফারুকের ছবি দেখালেন যাকে আপনারা এখনো বহিষ্কার করেননি, শাকসুর নির্বাচন আপনারা হতে দিচ্ছেন না। মানে আপনি তো এতক্ষণ বলছিলেন যে আমরা আসলে চেষ্টা করেছি এবং সেটাতে সফল, এগুলো তাহলে কিসের উদাহরণ? ধন্যবাদ আপনাকে। দেখুন 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি আপনার বিএনপি সরকার পরিচালনা আসার পরে থেকে উনি যে এভিডেন্সগুলি দেখালেন, সেগুলি আমার মনে হয় যে 2-3 দিনের আর কি, এর মাঝখানে আর কি একটি মানে রাষ্ট্র পরিচালনায় কোনো দল আসার পর, আমি যেটা একটু আগে বললাম তার ছাত্র সংগঠন কত কি করে, ঠিক আছে, সেই ধরনের একটি নেতিবাচক শিরোনাম ছাত্রদলকে নিয়ে হয় না। সেই জন্য আমার শিবিরের ভাই কিন্তু একবার ছাত্রদলকে বলে না যে ছাত্রদল ইতিবাচক কাজ করে। না, ওনারা তো ধন্যবাদ চাইলেন, আপনি কি দিবেন ছাত্র শিবিরকে ধন্যবাদ দিবেন 2 বছরের জন্য? আসতেছি, ছাত্র শিবিরকে কিভাবে ধন্যবাদ দিতে হয় সেই প্রক্রিয়া আসতেছি। আপনার ওনারা মানে এই যে একটা টেলিভিশন টক শোতে আসছে, ওনাদের সবাইকে দেখি মনে করেন যে পর্যাপ্ত রকমের আর কি এই যে স্ক্রিনশট ফুটেজ তথ্যপত্র নিয়ে আসে আর কি, ঠিক আছে। এবং এই ওনাদের প্রচেষ্টাই বোঝা যায় যে সারা দেশে যা ঘটছে
সেটুকু ওনারা নিয়ে আসতে পারতেছেন। তো এতটুকুই যদি এই 18 কোটি 20 কোটি মানুষের দেশে হয়, তাহলে বাংলাদেশ ভালো চলতেছে, এটার উদাহরণ। ঠিক আছে, এখন ছাত্র রাজনীতির কথা উনি বলতে গিয়ে একদম আমার মনে হয় 30 সেকেন্ডের মধ্যেই সরকারের ব্যর্থতার মধ্যে চলে গেলেন। অথচ ওনারা আবার বলে যে ওনারা লেজুর ভিত্তি করে না। ছাত্র সংগঠন নিয়ে বলার মতো ওনাদের যতটুকু, সেটা হচ্ছে আপনার শিরোনামে প্রকাশিত হয়েছে যে গুপ্ত বনাম উন্মুক্ত। আজকে 5ই আগস্টের পরে একটা টেলিভিশন চ্যানেলের এই ধরনের শিরোনাম করতে হচ্ছে। এই গুপ্ত কি? আজকে বাংলাদেশের রাজনীতির যে দৈন্যদশা, এর জন্য প্রধান শব্দ হচ্ছে এই গুপ্ত, এবং এই শব্দের আমদানিকারক, এই শব্দের লালনকর্তা পালনকর্তা হচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং জামাত শিবির, যেটা জাসি বলে। এই শব্দ এখন এত প্রাসঙ্গিক হলো কেন? প্রাসঙ্গিক এরকম এই কারণে সমাজে যত বিশৃঙ্খলা ঘটতেছে, এবং 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত যতগুলি মবক্রেসি হয়েছে, প্রত্যেকটা মবক্রেসি প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবির করছে, যেটা তারা নিজেরা করতে পারে না, সেটাই গুপ্তদের দিয়ে করাইছে। এবং আপনি দেখেন এই যে ডেইলি স্টার বলেন, উনি উদাহরণ দিয়ে দেখালেন, তথ্য দিয়ে দেখালেন, আপনি কি এভাবে দেখাতে পারবেন যে তারা কোন কোন মবক্রেসিগুলো আসলে করেছে? আমি উদাহরণটা হচ্ছে স্পষ্ট যে আপনার 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যতগুলি মবক্রেসি হয়েছে বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, সেগুলি ওনারা নিজেরা করছেন, অথবা ওনাদের যে বি টিম সি টিম, এই যে আপনার এবি জুবায়ের, মোসাদ্দেক, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় সালাউদ্দিন আম্মার থেকে শুরু করে সব কিছু। যেমন একটা গুপ্ত উদাহরণ যে ওনারা 5ই আগস্টের পরে বললেন যে বিভিন্ন ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি চলবে না। যারা সেই কথাগুলো বলল বিভিন্ন ক্যাম্পাসে, সেই ব্যক্তিরাই পরবর্তীতে শিবিরের নেতা হিসাবে, শিবিরের সভাপতি সেক্রেটারি হিসেবে বিভিন্ন জায়গায় আবির্ভূত হলো। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাহিম রেজা, আকিল বিন তালেব। আপনি ফাহিম রেজা সংবাদ সম্মেলন করতেছে যে ছাত্র রাজনীতি চলবে না, পরে দেখলাম যে সে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি। আপনার এই রাজশাহী মেডিকেল কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারি, তিতুমির কলেজের সেক্রেটারি, সে বারবার মানববন্ধন করছে যে না, ছাত্র রাজনীতি চলবে না। সে পরবর্তীতে রিয়াজুল, সে আবার সেক্রেটারি হয়েছে। আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কথা বহুবার বলা হয়েছে যে মাজহারুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার 5ই আগস্টের পরে 7 আগস্ট, 9 আগস্ট, 11ই আগস্ট বারবার মানববন্ধন হয়েছে। একদল শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের যে নেতৃত্ব দিয়েছে তাদের মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, পরবর্তীতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক সম্ভবত হয়েছেন। সে পরবর্তীতে আবার শিবিরের নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। এই যে গুপ্ত, এটা তো স্পষ্ট মুনাফিকি। আপনি বলতেছেন ছাত্র রাজনীতি চলবে না, পরবর্তীতে কমিটি প্রকাশিত হওয়ার পরে আপনি আবার সেই সংগঠনের নেতা। সুতরাং এবং ওনারা আমানুল আমান, এই ব্যর্থতাটার দায় সবসময় দেওয়া হয় ছাত্রলীগকে, যে ছাত্রলীগ চিনতে পারে নাই, তাদের সঙ্গে গুপ্ত ছিল। কিন্তু এই দায়টা কি আপনাদের উপরে কি আসে যে ছাত্রদল চিনতে পারে না? এই যে আপনি বললেন যে এরকম আপনারা কি নিজেদের প্রতারিত মনে করছেন? না, ওনারা, আপনি দেখেন ওনাদের সংগঠনের যে ইডিওলজি আছে, যেই আদর্শের কথা আছে, সেখানে স্পষ্ট বলা আছে যে সংগঠনের অন্য সংগঠন করতে পারবে না, তার মধ্যে অর্থাৎ প্রথমেই তারা নিজের সংগঠনের সাথে সাংঘর্ষিক কাজ করে, নিজের সংগঠনের সাথে সবিরোধিতা করে, কন্ট্রোভার্সি তৈরি করে অন্য সংগঠন করতেছে। এবং এই যে সুবিধাটা কোন জায়গায়, মনে করেন যখন একজন ধরা খাবে একটা অপকর্ম করে, তখন তারা বলে না না, এই লোকটা আমাদের না, এই লোকটা আমাদের না। সে আবার এই যে আপনার কুয়েটে একটা ছেলের বিষয় ঘটনা ঘটলো যে একসাথে সে অনেকগুলো আপনার নিজের ছাত্রী, এক বৃদ্ধ মহিলা, একজনের সাথে এরকমের কিছু ছবি তার ল্যাপটপে রাখছে। যখন প্রকাশিত হলো, ঠিক আছে, শিক্ষার্থীরা যদি প্রক্টরের কাছে বিচার না চাইতো, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এরকম একটা ঘটনা ঘটছে, শিক্ষার্থীরা গিয়ে বলছে যে এই ছেলে শিবির করে, আর এটা তো আমাদের কোনো বক্তব্য না বলছে। এখন ওনাদের তো অস্বীকার করা সোজা, কারণ তো শিবিরের পদে নাই। এই কারণেই ওরা কমিটি আংশিক প্রকাশ করে, বাকিটুকু প্রকাশ করে না। সহজেই মনে করেন একটা ন্যারেটিভ দিয়ে যায়। এটা অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে মনে করেন যে অপরাধীদের পার পেয়ে যাচ্ছে, বিশৃঙ্খলার খুব সুকৌশলে করতে পারতেছে। এই যে ডেইলি স্টার প্রথম আলো তো ছায়ানটে যে হামলা করলো, সেটি ওনারা স্পষ্টভাবে অস্বীকার করতেন। যদি না আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি সে প্রকাশ্যে বলছে, সেই ফুটেজটা চলে আসছে। আপনার রাকসুর ভিপি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের প্রেসিডেন্ট মুস্তাক, সে স্পষ্ট করে যখন বলছে যে এই ছায়ানট এগুলি সব ঘুরিয়ে দিতে হবে, জ্বালিয়ে দিতে হবে, তখন তারা আবার বলছে কি এটা ব্যক্তিগত বিষয়। ঠিক আছে, এটা ব্যক্তিগত বক্তব্য। আর বাংলাদেশের সেই সন্দ্বীপের কোন উপজেলার কোন ইউনিয়নের কোন ওয়ার্ডের কে একজন বিএনপি সমর্থন করে, এরকম একটা বিষয় আবার ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেজে না বলতেছেন বিএনপি শব্দের শেষ করে দিতেছে। এই যে মুনাফিকের রাজনীতি, এইটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা। ওনারা বলে কি, ওনারা লেজুর ভিত্তি করে না। এই যে জনাব এস এম ফরহাদ, উনি দাঁড়িপাল্লার জন্য কতবার ভোট চাইছে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, এটা কি লেজুর ভিত্তির উদাহরণ কিনা, সেই উত্তরটা উনি দেখ। জি, অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আছে আপনাদের সাথে কথা বলতে চাই, আমি তার প্রশ্ন একটু নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে বাবু, আমি ময়মনসিংহ থেকে বলছিলাম। সালাম, আপনার প্রশ্ন করবেন। আমার প্রশ্নটা হচ্ছে ফরহাদ সাহেবের কাছে, যে আমরা বিগত দিনে দেখেছি যে
এই ছাত্র দলের যে কর্মকাণ্ডটা সেটা সারা বাংলাদেশেই ওপেনলি ভাবে করেছে। হ্যাঁ, এবং আজকে আপনার এখানে যারা উপস্থিত আছেন আমান সাহেব, আমি ওনাকে মানে ফেসবুক বা বলেন, আমি ওনাকে চিনি যে উনি 5 তারিখের আগে থেকে ছাত্রদল করতো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সেক্রেটারি ছিল। ঠিক আছে, এখন আমার ফরহাদ সাহেবের কাছে প্রশ্ন হলো এটা যে আমি ওনাকে 5ই আগস্টের পরবর্তী সময়ে চিনতাম যে উনি নাকি এই শিবির করে, এবং যখন ডাকসু নির্বাচন হয়েছে তখন ওনাকে দেখেছি যে ডাকসু দিয়ে হিসেবে প্রার্থী মানে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন আমার ফরহাদ সাহেবের কাছে প্রশ্নটা হলো এটা যে ভাইয়া, আমরা তো বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব দেশ, ঠিক আছে, তাহলে এখানে কি আপনারা এখনো কি গোপন মানে গুপ্ত রাখবেন না এটা ওপেন করবেন? আর আমি আরেকটা দাবি জানাবো যে আপনারা এটা সারা বাংলাদেশের যে অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর এস এম ফরহাদ আপনার কাছে প্রশ্নটি রেখেছেন। জি, আমি কি সে উত্তরে যাওয়ার আগে ভাইগুলো অ্যাড্রেস করে যাবো? একটু প্রশ্ন উত্তর দিয়ে তারপরে আসি। আচ্ছা, যেহেতু রেলিভেন্ট এর জন্য সিকোয়েন্সটা ভালো জি, হবে। ঠিক আছে, আপনার যেটা সুবিধা হয়। ওকে, আমি আগে ভাইকে দিয়ে শুরু করি, এটা আমার মনে থাকবে যেহেতু ভাইয়ের আলাপে এটা আসছে। প্রথম ব্যাপার হচ্ছে ভাই বলছেন যে গত 17 মাস বা 20 মাস এই যে পোস্ট অগাস্ট পিরিয়ড থেকে এখন পর্যন্ত সব মবক্রেসি করছে জামাত শিবির। এটা খুব দারুণ একটা লাইন বলছে। আমি 2 ফেব্রুয়ারি এটা পাবলিশড হয়েছে টিআইবির রিপোর্ট, প্রথম আলো সংবাদ দেখবেন, ডেট মনে হয় আমি যদি ভুল না করি, হ্যাঁ 2 ফেব্রুয়ারি। সেখানে বলছে 17 মাসে 600 রাজনৈতিক সহিংসতার মধ্যে 550টিতে জড়াইছে বিএনপি, এবং প্রপোর্শনালিটি বিবেচনা করলে 90%, মোর দেন 90% সংঘাত যত বাংলাদেশের সংঘাত হয়েছে তার মধ্যে বিএনপি, যুবদল, ছাত্রদল জড়িত হয়েছে এই সংঘাতের মধ্যে। আমি বাইরের রিপোর্ট বলছি, এখন বলেন টিআইবি কাদের মানে সংঘর্ষ তো আপনাদের মধ্যে হয়েছে, নিজেদের মধ্যে হয়, আপনারা তো ফেরেশতাদের দল হয় না, কিন্তু আমি বলছি মবক্রেসির কথা, ইন্টেনশনাল মবক্রেসি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়, এই যে জুবায়ের, মোসাদ্দেক, সালাউদ্দিন আহমদদের দিয়ে যেগুলো করাইছে, আমি মনে শেষ করি, আমি ভাইকে এনগেজ করি না, কোশ্চেন থাকলে ভাই করতে পারবে পরবর্তীতে, এটা শেষ করি। তারপর ছাত্র রাজনীতি চলবে না এই সংক্রান্ত আলোচনা নাকি মাজাহার করছে, এবং আমি বহুবার উত্তর দিয়েছি এটা ছিল 20টা শেষ করি। হ্যাঁ, তো ওই যে প্রোগ্রামে সেই ছবিটা একটু জুম দিয়ে দেখবেন, সেখানে এফ রহমান হল ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি মেহেদী নিজেও সেই মিছিলে উপস্থিত ছিলেন। আমি ভাইয়ের কাছে অনেকবার উত্তর চেয়েছি, ভাই বলছে এটা ব্যবস্থা নিব বা অন্য কিছু অন্য ব্যাখ্যা, কিন্তু মূলত প্রোগ্রাম ছিল সেই সময়ের সিন্ডিকেট ভেঙে দেওয়া, উপাচার্য নিয়োগ উপাচার্য তখন দেওয়া হচ্ছিল না, তারপর হচ্ছে সিন্ডিকেট ভেঙে দেওয়া হচ্ছিল না, এই 3 দফা দাবিতে ছিল। আমান ভাই আমার মনোযোগ শুনে ভালো হয়, শুনে যদি উত্তর দেন তাহলে আমাদের নিতে সুবিধা হবে। 3 দফা দাবিতে ছিল, সেটা আমি উত্তর দিয়েছিলাম বহুবার, এবং সেই দাবিতে ছাত্র দলের বহু লোক ছিল, তার মধ্যে একজন পোস্টাদের নাম বললাম মেহেদী হাসান। এখন আসি ছাত্র রাজনীতির বিরুদ্ধে আমাদের অনেক রোল, এই যে উনি হচ্ছে সাকিবা সুলতানা বন্যা, আমার পোস্ট পরবর্তীতে কমিটিতে পেয়েছেন হচ্ছে এই যে যুগ্ম আহ্বায়ক রোকেয়া হল শাখা ছাত্রদল। তার ফেসবুকে দেখেন এই যে কোনো ছাত্র রাজনীতি চলবে না, তার পক্ষে ক্যাম্পেইন। এর আগে আরেকজন দেখেন, ওনার নামটা দূর থেকে পড়া যাবে না, যদিও ঢাকা ইউনিভার্সিটি গ্রুপে লিখছেন, দাবির আঙ্গিনা কোনো দলীয় ছাত্র রাজনীতির ঠাঁই নাই। তার কিছুদিন পরে শুট চেঞ্জ, তিনি ছাত্রদলের একজন কর্মী হিসেবে আপনাদের কাছে জানতে চাচ্ছি আমাদের থেকে কোন রাজনীতি আপনারা প্রত্যাশা করেন শুটছে। এরকম আমি সবগুলো নিয়ে আসি না, আমি যদি ভাবতাম যে এই পরিবর্তনটা আপনাদের মধ্যেও হয়েছে, তাদের মধ্যেও হয়েছে, বিষয়টা এরকম। রুট কেসটা কি এটা বোঝার চেষ্টা করি। রুট কেসটা হচ্ছে ছাত্রলীগ যখন খুব ভয়াবহ মাত্রায় এই যে টর্চার, গণরুম, গেস্ট রুম এগুলো চালিয়েছে, এরপরে এসে সবার মধ্যে একটা ট্রমাটাইজ কন্ডিশন ছিল, শিক্ষার্থীদের মধ্যে অটো একটা ভয় ছিল রাজনীতির ব্যাপারে, তার একটা ভয় কাজ করছে, এক একজন ছাত্র রাজনীতি চায় না, ধরনের এঙ্গেজমেন্ট ছিল। এবং জুলাই যখন দেখছে সরাসরি হাসিনার পতন হয়েছে, পতন হওয়ার পর আমরা সবাই কমিটমেন্ট দিলাম যে আমরা রাজনীতির একটা নীতিগত পরিবর্তন এবং স্ট্যান্ডার্ড ফর্মেটে যেতে চাই। আমরা ছাত্র শিবির নিজ দায়িত্বে আমরা কর্মসূচি নিলাম, ছাত্রদেরকে অনেকবার অ্যাপ্রোচ করছি, বা আমরা সবাই বসে একসাথে একটা সিদ্ধান্ত নিই, কমন একটা গাইডলাইনে চাই। একসাথে বসা হয় নাই, সামহাও ওনারা আগ্রহী হন নাই, ওনাদের মতো ওনারা চেষ্টা করবেন বলেছেন। আমরা এটা চ্যালেঞ্জ নিয়ে শিক্ষার্থীদের কল্যাণকর পথ অনুযায়ী চেষ্টা করতে থাকলাম। তখন ধীরে ধীরে রাজনীতির প্রতি আগ্রহের জায়গাটা শিক্ষার্থীদের কিছুটা বেড়েছে, এবং শিক্ষার্থী এঙ্গেজ ফিল করেছে। ঠিক যে বৈরী চিন্তা বা রাজনীতিকে ভয় পাবার যে জায়গা, ট্রমাটাইজড, হ্যাঁ কি উদ্যোগ নিছেন, এই যে মানে রাজনীতিকে যে ভয় পাচ্ছে, গণরম গাস্টমের সংস্কৃতির প্রতি যেটা ভয়, ট্রমাটাইজ জায়গা, সেই জায়গার বিপরীতে এসে শিক্ষার্থীদের কল্যাণকর কর্মসূচি হাতে নেওয়া, এবং দেশব্যাপী প্রত্যেকটা শাখায় আপনারা নেবেন বলেছেন, আমি সেটা বলেছি। এখন এই কম্পিটিশন আমি শেষ করি এই কম্পিটিশনে আমরা বেশি এবং কতগুলি কর্মসূচি না আপনি প্রত্যেকটা পয়েন্ট আউট করবেন, আপনি সবার নোট রাখবেন। এবং শিক্ষার্থীরা এটা দেখেছে যে কারা কেমন কিভাবে নিচ্ছেন। এই যে
একটু আগে গেস্ট রুমের গণরুম উদাহরণ দিলাম, কান উঠবোস করিয়ে অবস্থা উদাহরণ দিলাম। আমি যেটা চ্যালেঞ্জ বলেছিলাম যে ছাত্র সংগঠনের মূল চ্যালেঞ্জ হলো নিজের রেগুলারিটি নিশ্চিত করে, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করে শিক্ষার্থীদেরকে স্কিলড ম্যানপাওয়ার হিসেবে তৈরি করবার জন্য ক্যাটাগরাইজড প্রোগ্রাম মাথায় রেখে শিক্ষার্থীদেরকে একটা লক্ষ্যপানে নিয়ে যাওয়ার কাজেই মেইন কাজ ছাত্র দলের বা ছাত্র শিবিরের বা ছাত্র সংগঠনের হওয়া আরো উচিত। একজন দর্শক আছে আপনাদের সাথে কথা বলতে চাই, আমি একটু সেই প্রশ্নটিও নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি মনির হায়দার বলছি। জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে ছাত্র রাজনীতি থাকা উচিত, কারণ ছাত্র রাজনীতি না থাকে ভবিষ্যতে আমরা কিন্তু আপনার কোন রাজনীতি বিত্তরই হবে না এই দেশে। তার জন্য ছাত্র রাজনীতিটা মাস্ট থাকা দরকার বলে আমি মনে করি। কিন্তু সেই সাথে আরেকটা আইন হওয়া উচিত যে গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, তার জন্য একটা আইন তৈরি করা দরকার। কারণ এখন সন্দেহ হচ্ছে যে ছাত্রলীগ যদি রিটার্ন আসে কিংবা রিটার্ন আসবেই, তখন দেখা যাবে শিবিরের আবার এই ফরাজ সাহেবের মতো লোকরা কিংবা সাদেক সাহেবের লোকরা বলবে আমরা তো এখন ছাত্রলীগ হয়ে গেছি। মানে তারা ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলতেছে ছাত্রদেরকে নিয়ে। একবার বলে ছাত্র রাজনীতি হবে না, ডাকসু নির্বাচন আগে কিছু হবে না, কিন্তু দেখেন তারা সবাই মিলে একটা মেট্রিকুলার সাজিয়ে ডাকসু নির্বাচনের পর এখন তাদের আবার ছাত্র রাজনীতির প্রয়োজন পড়ে গেল। কম সময়ের মধ্যে যদি আমার কাছে দুটো প্রশ্ন আসছে, শেষ দিয়ে শুরু করি। শেষ প্রশ্ন হচ্ছে আমরা ছাত্রলীগ হয়ে যাব কিনা, এরকম প্রশ্ন, যে ছাত্রলীগ আমাদের উপর ভর করে আসবে কিনা, অনেকটা এরকমটা আপনি আশঙ্কা। বলেছেন যে 5 আগস্টের আগে আপনাকে তিনি চিনতেন না, যে আপনি পরে জানতে পেরেছেন আপনি শিবির করেন, এবং যদি ছাত্রলীগ ব্যাক করে তাহলে সেক্ষেত্রে আবারও ওকে আপনারা আমি সেটাই দেখবো যে 5 আগস্টের পরে ছাত্রলীগ কিভাবে ব্যাক করছে এবং আশঙ্কা কোনটা। আমার কাছে অনেকগুলো কাগজ আছে, সব বেশি দেখাবো না। দেখেন, এটা হচ্ছে সংবাদটা বরিশাল প্রতিনিধির। সেবাচিম ছাত্রদলের কমিটিতে 30 জনের 20 জনের নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী। নেক্সট, এটা হচ্ছে রামেক 22 সদস্যের ছাত্রদলের কমিটির মধ্যে 11 জন ছাত্রলীগ নেতা। এটা হচ্ছে নাটোরের ছাত্রলীগ নেতা পেলেন ছাত্রদলের সভাপতির পদ। এটা হচ্ছে গবিপ্রবি প্রতিনিধি, ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের কমিটিতে পদ পেলেন ছাত্রলীগের 15 কর্মী সমর্থক ছাত্রদলের কমিটিতে পাইছেন। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি ছাত্রদলের কমিটিতে 13 জন ছাত্রলীগ কর্মী। এটা হচ্ছে লোহাগাড়া চট্টগ্রাম ছাত্রলীগের 2 নেতা এখন ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক। এটা হচ্ছে ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা নিন্দার ঝড়, এটা বরিশাল। কুমিল্লায় ছাত্রলীগ অছাত্র বিবাহিত আমি 10 সেকেন্ড নিচ্ছি। অছাত্রদের কমিটিতে বিবাহিত কর্মী, এটা নাজিরপুরের, আমি জাস্ট প্লেস বলছি। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এটা হচ্ছে নোয়াখালীর। এটা হচ্ছে জবি। এটা হচ্ছে আপনার কোথায় বরিশালও, এটা ভোলাহাট। এটা হচ্ছে রাজশাহী মেডিকেল। এটা হচ্ছে কাদের মির্জার হেলমেট বাহিনী দিয়ে ছাত্রদলের কমিটি, বুঝতেই পারছেন। এটা বগুড়া প্রতিনিধি। এমন করে আমি সবগুলো আনি নাই, আমার কাছে যা ছিল তার মধ্যে থেকে ধরেন 15% এনেছি এরকম। এটা আসছে শুধুমাত্র সবচেয়ে সেন্সিটিভ ঢাকা ইউনিভার্সিটি। এখানে 57 জন ছিল অভিযুক্ত, তার মধ্যে 6 জনকে বহিষ্কার করছে কমিটি থেকে, বাকি জন করে না। এই 57 জনের তালিকা আমার কাছে আছে, আমি ভাইকে হ্যান্ড ওভার করতে পারবো চাইলে। এটা অ্যালার্মিং। বিপরীতে বাইরে কমিটিতে মাত্র একবার দিয়েছে ছাত্র শিবির এখন পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রত্যেক জানুয়ারির 1 তারিখ থেকে 20 জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি 132টা ইউনিট দিয়েছে। বাইকে আমি চ্যালেঞ্জ করতে চাই, বাইরে সবগুলো চেক করো। আমারটা একটু উত্তর দিয়ে, আমাকে নিয়ে প্রশ্ন করেছে, আমারটা ভাইরা অনেক প্রশ্ন করতেন, আমি উত্তর দিই শেষ পর্যন্ত। ভাইদের একটা সহযোদ্ধা সংগঠন, তারা আমার বিরুদ্ধে রিটও করেছে, প্রার্থীরা চ্যালেঞ্জ করে ছাত্রলীগের ইস্যুকে এঙ্গেজ করে, যেহেতু অনেকের পরে এটা বাই ডকুমেন্ট তারা রিড করেছে, আমরা বাই ডকুমেন্ট চ্যালেঞ্জ করেছি, কোর্টে ওটিকে নাই, উত্তর এখানে দিব, ওটা দেখে নিলে হয়ে যাবে। আমি আমানুল্লাহ আমান আপনার কাছে এসে, আপনি প্রশ্ন রাখছি না, আপনি সরাসরি তার এস এম ফরহাদের প্রশ্নগুলোর উত্তর দিতে চাইবেন কিনা। আপনাদের মধ্যে অনেক অছাত্র আছে, আপনাদের মধ্যে অনেক ছাত্রলীগ আছে, তাহলে আপনারা কেন শুধুমাত্র তাদের দিকে ইঙ্গিত করছেন? না, শুধু তাদের দিকে কেন ইঙ্গিত করছি, বিষয়টা হচ্ছে উনি যেগুলো দেখিয়েছেন সেগুলো আপনার বিভিন্ন উপজেলা কলেজ বা পৌর দেখা গেছে যে আপনার 5ই আগস্ট পরবর্তী সময়ের প্রকাশিত কমিটিতে অনেককে মানে এই ট্যাগিং ফ্রেমিংয়ের রাজনীতিতে বলা হয়েছে যে সে ছাত্রলীগের সাথে ছিল, ছাত্রলীগ করছে এরকমের। কিন্তু দর্শক সহ সবার যেটা জিজ্ঞাসা আর কি, এস এম ফরহাদ নিজেও ছাত্রলীগের পোস্টে ছিল এবং ওনাদের শীর্ষ নেতারা, মানে এগুলি তো কর্মী দেখা গেছে, ওনাদের শীর্ষ নেতৃবৃন্দ যদি ছাত্রলীগের 5ই আগস্টের আগের বিচার করা হয় তাহলে তো ছাত্র শিবিরের শীর্ষ নেতৃত্ব আসলে নেতৃত্ব শূন্য হয়ে যাবে, অধিকাংশই জেলে থাকার কথা। কারণ উনি, আমার স্পষ্ট মনে আছে এস এম ফরহাদের সে একটি, উনি মিডিয়া বলেছিলেন যে আমাকে কেন পদ দিয়েছে সেটা ছাত্রলীগকে জিজ্ঞেস করেন। তো ছাত্রলীগ তো একটি বড় সংগঠন ছিল, তারা কেউ তাদের সাথে কানেক্টেড না থাকলে তাকে পদ দিয়েছে,
আপনি এসএম ফরার মাথা ঝুলাচ্ছে, আপনি কি এই কথাটা বলেন না মিডিয়া? আমি তো দেখেছি না সেটা বলি নাই। আপনি বলেছেন আমি স্পষ্ট সেটা যে বলি নাই। আমাকে কেন পদ দিয়েছে সেটা তাকে দিয়ে এটা মানুষের দেখো, রাগান্বিত হয়ে আমি বলেছে। চ্যালেঞ্জ করেছি যে ডিবেটিং ক্লাবের ছবির বাইরে আর কোনো জিনিস, কোনো ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিজম আমরা খুঁজে পাবেন না। আর এটা যদি আপনারা সত্য ধরে নেন, তাদেরকে জিজ্ঞেস করেন যদি আপনি সত্য ধরে নেন, আমি তো এটা তো ভুয়া বানানোর জিনিস। আমার মনে হয় আসলে ইউটিউব করলে এখনই প্রশ্নটা Play ফিরে করতে। আমি আসবে। সেটাই বলেছি যে আমি প্রথম নাম্বার 1 বলেছি ডিবেটিং ক্লাবের যে কর্মসূচি, সেই কর্মসূচির বাইরে অন্য কোনো জিনিস আপনি পাবেন না। এরপর যদি আপনারা সত্য ধরে নেন, ডিবেটিং ক্লাবের হয়ে আপনি ছাত্রলীগের হয়েছিলেন, আমি বিষয়টা ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম। আমার ছাত্রলীগের debating- প্রোগ্রামে অ্যাক্টিং যারা আসতো, মন্ত্রীরা আসতো, ওই ক্লাবের প্রোগ্রামে আসছে, ওই ছবির বাইরে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিজম তাদের সাথে আপনি পাবেন না, এটা বলেছি। এরপর যদি আপনি সত্য ধরে নেন, একটা কাগজ নিয়ে আসছেন, সত্য ধরে নেন, তাহলে তাদেরকে জিজ্ঞেস করেন, আমাদের চ্যালেঞ্জ করেন, তারা আইনি চ্যালেঞ্জ এটা করছে। এটা উনি সেখানে বলেছেন। ঠিক নাই। পাশাপাশি দেখেন উনি যেটা বলেন সেই সূত্র ধরেই বলি যে ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। ছাত্র দলের একজন নেতা কর্মীরও এই ধরনের কোনো সৌভাগ্য হয় না যে ডিবেটিং ক্লাব অথবা আইদার কোনো কালচারাল অর্গানাইজেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়ার দূরের কথা, কোনো পদায়িত হওয়ার সুযোগ ছিল না, ওনাদের ছিল। ওনারা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ওনাদের প্রোগ্রাম করার সৌভাগ্য হয়েছে। ওনাদের অসংখ্য নেতাকর্মী, যেমন সাদিক কায়েমের অনেক ফুটেজ আছে, নৌকার স্লোগান দিচ্ছে, মিছিলের সামনে পিছনে আছে, সেই সৌভাগ্য ওনাদের হয়েছে। এখন এটি কেন ওনারা ছিলেন? ওই সময়ও ছাত্রলীগের মধ্যে গুপ্ত হিসাবে ছিলেন, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের প্রশ্ন, এটা আমি একদম মুখরোচকভাবে বলতেছি না, যে 5ই আগস্টের পরেও কেন আপনাদের এরকম থাকা লাগলো। 5ই আগস্টের পরে একদম সুদীর্ঘ 1 বছর পার হওয়ার পর আমরা দেখেছি যে অনেক সময় অনেক নিউজে ওনারা যেরকম একদম কালেকটিভ ওয়েতে নিয়ে আসেন, আমরা এটা করতেছি না। তো কারণ এটা তো আসলে অ্যাভেলেবেল হচ্ছে যে আজকে অমুক কলেজের কমিটি প্রকাশিত হয়েছে, সামনে এলেন, ঠিক আছে, মনে হয় যেন কোন গুপ্ত কোন গুহায় ছিল, আজকে ফিরে এসেছে। এখন কেন এটার দরকার আছে? এখনো কেন ওনাদের মানে কমিটিগুলো এভাবে প্রকাশিত হচ্ছে না? এখনো কেন ওনাদের মানে এবি জুবায়ের এবং মোসাদ্দেককে অস্বীকার করা লাগতেছে যে না আমাদের লোক না? এখনো কেন সালাউদ্দিন আম্বারকে দিয়ে ওনারা মব তৈরি করে তারপর বলতেছে সে আমাদের কেউ না? ওরা বলতেছে যে না আমরা শিবিরের প্রতি একটা সিম্প্যাথাইস্ট, আমরা মানে শিবিরের আদর্শে ভালো লাগে কিন্তু শিবির করে না। কিন্তু দেখা গেছে শয়নে স্বপনে কথোপকথনে সবসময় ওনাদের আদর্শ লালন করে ওনাদের সাথে থাকে, আবার বলে যে না এরা শিবির করে না। সুতরাং এই বি টিম সি টিমের খেলা এখনো খেলতে হচ্ছে। এটা কি বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার জন্য? না। তো এই ধরনের বিভ্রান্ত করে তারপরে ওনারা যেটা আদায় করতে চাচ্ছেন, সেই কারণে আপনি প্রত্যেকটা জায়গায় এই যে আমাদের 5ই আগস্টের পরে এবং থেকে আজকে পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আপনি সংবাদ উপস্থাপিকা, আপনি এই অনুষ্ঠানের উপস্থাপক, আপনি 1 মাস শিবিরের প্রশংসা করেন, শিবিরের এই সংগঠন সেই সংগঠন, একদিন আপনি বিরোধিতা করেন। আপনি যদি ইজ্জত সহকারে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বের হয়ে যেতে পারতেছেন, তাহলে আমি সমস্ত দায়ভার নেব। এটা পারবে না। ওনাদের এই ধরনের একটা বট ফোর্স, এই ধরনের একটা মনে করেন যে স্লাট শেমিং করা, সাইবার বুলিং করা, হ্যারাসমেন্ট করার একটা বড় ধরনের শ্রেণী তৈরি করা, যেটা ওনারা দেখে একটা পৈশাচিক আনন্দ পায়। কোন ধরনের আদর্শ ওনারা লালন করে যে এরকম মা বোনকে নিয়ে সারাদিন গালি দেয় ওনারা। এই যে মনে করেন আমি আমার কথা বললাম, আমি মনে করেন যে এমন কথা বলবে যাতে ঘুমাইতে না পারে, এটা মানসিকভাবে বিষিয়ে তোলার জন্য যেই প্রক্রিয়া সেটা ওনারা করতেছেন দিনের পর দিন, এবং জেনে শুনে ওনাদের অর্থায়নে, ওনাদের নির্দেশনায়, ওনাদের পরিচালনা এরকম হচ্ছে। তো সেইটা ওনারা জেনে শুনেও তারপরে ওনারা বলে কি 5ই আগস্টের পরে ছাত্র সংসদের ইয়ের কথা, 5ই আগস্ট থেকে ছাত্র সংসদ হওয়া পর্যন্ত যে দিন ছিল, আপনি ছাত্র সংসদগুলির পরে শিবিরের স্বরূপ, আমি আল্লাহর কাছে শুকরিয়া যে 5ই আগস্ট বাংলাদেশে ঘটার কারণে বাংলাদেশের মানুষ 2টা নিয়ামত পাইছে। একটা হচ্ছে হাসিনার পতন হয়েছে, একটা নিয়ামত, আর একটা হচ্ছে জামাত শিবিরের চরিত্র বাংলাদেশের মানুষ সঠিকভাবে জানতে পারছে, যার কারণে ভবিষ্যতে মানুষের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই যে আজকে আমি এখানে বলে গেলাম সামনের যে কোনো ছাত্র সংসদে, ওনারা তো বলতেছেন যে বিএনপি চায় না বা ছাত্রদল চায় না, সামনের ছাত্র সংসদগুলিতে এই যে মানুষের সাথে দ্বিচারিত করা, শিক্ষার্থীদের সাথে প্রতারণা করার যে রাজনীতিটা ওনারা করেছেন, এবং বিদেশের অর্থায়নে যে ওনারা অনেক বলেন যে পলিসি বেসড পলিটিক্স করেন, সেটা কোথা থেকে আসে এটাও মানুষ জানছে। অসংখ্য ঠিক আছে? ধন্যবাদ। সুতরাং সামনেই বোঝা যাবে যে না কে কোন অবস্থানে আছে। এসএম ফরহাদ, আপনি বলছিলেন যে আপনাদের কমিটির বিষয়ে বলছিলেন, সেখান থেকে আপনি এই কথাও বলেছিলেন যে বিভিন্ন হলে আপনাদের ছোট ছোট কমিটি রয়েছে, সেই কমিটিগুলো কি আসলে প্রকাশ্য? আমি ছোট ছোট কমিটি কোথাও বলি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম ব্যাখ্যা করতে দেন, ছোট টিমের কথা আপনি করতে দেন। না। আমি বলেছি প্রশ্ন আসছিল যে আপনারা যদি কমিটি নাই থাকে তাহলে এত বড় বড় প্রোগ্রাম কিভাবে বাস্তবায়ন করেন, কারা করে? তো আমি সেই প্রেক্ষিতে বলেছিলাম যে আমাদের যখনই যে প্রোগ্রাম করি, যে ওরিয়েন্টেড করি, যে হলে করি, যে সেই ভলান্টিয়ার টিম করি, আমাদের ইনস্ট্যান্ট টিম ফর্ম করা, সেই টিম আমাদের কাজ বাস্তবায়ন করে। যেখানে যে টিম করতে হয় এই টিম আমাদের, যেমন আমি বিশাল বড় বড় প্রোগ্রাম করছি, আমাদের টিম প্রোগ্রাম তো আকাশ থেকে হবে না, আর কমিটি দেওয়ার প্রয়োজন কি? যেখানে আমার কাজ লাগবে কমিটি দিতে হবে, হলে সেটা আমরা কেন কমিটি দেয় নাই সেই আলাপে আমি ব্যাখ্যা করেছিলাম যে শিক্ষার্থীরা যেহেতু ছাত্রদলের কমিটির উপর একটা রিয়াকশন আসছে, পরে আমরা রিয়াকশন ফেস করতে চাই না, আমরা বরং ইউনিভার্সিটিকে এটা অ্যাসিওর করতে চাই আপনারা প্রত্যেক শিক্ষার্থীকে ইমেল করেন,
সেই ইমেলে এটি নিয়ে তো আপনাদের প্রশ্নের মুখে বারবার পড়তে হচ্ছে যে আপনারা গুপ্তভাবে কমিটি এখনো রাখছেন এবং সেগুলো প্রয়োজনে আপনারা আমি প্রকাশ শেষ করি, করছেন। সেটা হচ্ছে আমরা শিক্ষার্থীদের কনসার্নের বাইরে আমরা কাজ করব না। আমরা বলেছিলাম যে শিক্ষার্থীদেরকে ইমেল করেন, কমিটি ইয়েস অর নো কোয়েশ্চেন থাকবে ইমেলে, একদিনে উত্তর পেয়ে যাবেন। তখন আপনি যখন দেখবেন কমিটি দেওয়া শিক্ষার্থীরা কনসার্ন দিচ্ছে যে সে কমিটি দেওয়া যাবে, আমরা রিয়েক্ট করছি না, সাধারণ শিক্ষার্থীরা এটা কনসার্নের ব্যাপারে, আমরা পরের দিন কমিটি দেবেন, কমিটিতে প্রবলেম নাই। আমি আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এখনো কি আপনারা মনে করেন যে আসলে ছাত্র রাজনীতি স্ট্র্যাটেজিকের কারণে হলেও আসলে এটা আসলে গুপ্ত থাকতে পারে বা এটা প্রকাশের প্রয়োজন নেই, আপনারা কি এটা মনে করেন? আমি সেই উত্তরটা একটু আগে বলেছিলাম যে ছাত্র সংগঠন সবচাইতে ম্যাসিভ স্কেলে প্রোগ্রাম করে, সবচাইতে বেশি সংখ্যক শাখা এবং ওয়ার্ড থানা পর্যায়ে প্রোগ্রাম করে, এত হাই লেভেলে। যেমন চট্টগ্রাম সিটি কলেজের কথা বলেন, সিটি কলেজে আপনি কি ডাক দিচ্ছেন, গুপ্ত দিচ্ছেন, অথচ তার 3 দিন আগে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথাটা আসলে কেন আসলো? নিষিদ্ধের কথা তো এখানে আসে নাই, এই আলাপ তো এখানে আসে নাই। নিষিদ্ধের কথা আমি আপনাকে একটু উদাহরণ দিলাম, কারা কারা বলেছে, কিভাবে বলেছে, এই যে একটু আগে দেখালাম না আপনাকে ওখানে যে গুপ্ত উদাহরণ। ছাত্র রাজনীতি সে আলাপটা নিষিদ্ধের কেন আসছে? বিষয় আপনাদের কোনো দায়িত্বশীল নিষিদ্ধের কথা বলে নাই? একটা ইয়েস অর নো বলেন, কেউ বলে নাই? কেউ বলে নাই, কেউ বলে বই কেউ বলে নাই। কেন এত মিথ্যা কথা বলছেন? শিবিরের যে তিতুমিরের যে সেক্রেটারি, হ্যাঁ। সে বলে নাই? সেটা তো ব্যাখ্যা বলেছি, সেটা আপনার পোস্টের যেমন বলেছে। ইউনিভার্সিটির 4-5 জনের নাম বললাম, ফাহিম রেজা কে শিবিরের? কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বলে নাই? কেউ যদি জুলাই প্রেক্ষিতে জুলাই ঘটনার সময় ছাত্রলীগের বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়ে যদি আপনার ছাত্র দলের এই যে রোকেয়া হল সংসদের রোকেয়া হলের পোস্টের নেতার মতো কেউ বক্তব্য দেয়, সেটা আমি দূষণীয় বলছি না, কারণ সেই সময়টাতে ছাত্রলীগের বিরুদ্ধে রুল প্লে করতে গিয়ে এরকম রুল আমি নিজে, অর্থাৎ এটা হতে পারে। কিন্তু আপনি যেটা মনে করছেন যে আসলে গুপ্ত এটা হতে পারে, হাসিনার পতনের পরে যখন একটা ওয়েল ডেমোক্রেটিক পরিবেশ পেয়েছেন, তাহলে আপনার ভূমিকা হওয়া উচিত, আমার ভূমিকা হওয়া উচিত, ছাত্ররা যে একটা ওয়েল ফ্রমে। আমি গুপ্ত প্রশ্ন উত্তরে যাইতে পারি নাই, সরি, আমার একটু যাওয়া দরকার একেবারে ছোট করে, কারণ একজন দর্শক অপেক্ষা আর একটা বি টিম সি টিমের প্রশ্ন করছে, সেটা উত্তর দেওয়া দরকার একদম। এটা প্রয়োজন আসলে কেন হয় আপনাদের? হ্যাঁ, নাম্বার 1 সেটা হচ্ছে আমি যখন দেখব আমি সবচেয়ে বেশি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাই, শিক্ষার্থীরা সবচেয়ে বেশি আমাকে পছন্দ করে, আমার সংগঠনকে পছন্দ করে এবং আমার সংগঠনকে ওন করে, আমার বিটিএম সিটিমের দরকার হয় না। বিটিএম সিটিম দরকার হয় যাদের এখানে থানা গিয়ে মপ করতে হয়, যাদের আচ্ছা আমি উত্তর দিই না আমি দেখেন তো বিটিএম সিটিম কেন লাগবে, কেন এরা বলে করতেছেন? কারণ হচ্ছে আপনি দেখছেন ছাত্রলীগ যে কারো টর্চার করতো, মায়ের চোখ উপড়ায় ফেলতো, থাপড়ায় হল থেকে বের করে দিত, কিংবা একদম মেরে ফেলতো, আপনি পাঁচে বলতে দিচ্ছে না, এটা ম্যানার নয়। আপনি যখন এখন দেখতেছেন আপনারা ক্ষমতায় আসছেন, এখন আপনি কারো পিটাতে পারতেছেন না, পিটানোর একটা ন্যারেটিভ উৎপাদন করতে হবে। কি উৎপাদন করবেন? আচ্ছা ধরেন XYZ ব্যক্তি ধরেন শিবির করে, আপনার কাছে মনে হচ্ছে সে গুপ্ত, ধরলাম আমাকে হাইপোথেটিক্যালি, আপনি কি সে যদি গুপ্ত হয়ে থাকে, সে যদি আইনের নিয়ম অনুযায়ী কোনো অপরাধ না করে, কোনো ফৌজদারি ক্রাইম না করে, তাহলে কি আপনি তাকে কোপাইতে পারেন, তাকে থাপড়াইতে পারেন, হল থেকে বের করতে পারেন? ধরেন একটা ছেলে সে কোনো অপরাধ করে নাই অথবা অপরাধ করছে, চিত্র নাম্বার 1, সে শিবির হোক, অশিবির হোক, গুপ্ত হোক না হোক, তাকে আপনি কি করবেন? অপরাধ করে তাকে আইনের আওতায় নিয়ে আসবেন, পানিশমেন্ট দিবেন, কোনো প্রবলেম তো নয়, ক্ষমতা তো আপনার, সরকার আপনার, পুলিশকে পাঠাবেন, সে অ্যারেস্ট করবে। আবার একটা ছেলে সে অপরাধ করে নাই, সে গুপ্ত হোক না হোক, বাম হোক না হোক, তার নিয়ে আপনার মাথা ব্যথা করুন, আপনার কাছে আপনি করতে থাকুন, আপনি যেটা বলেন তাই মাথা ব্যথা তখন করবেন, ভাই শেষ করতে দেন, না আপনি মাথা ব্যথা তখন করবেন যখন আপনি দেখবেন আপনার সাংগঠনিক স্ট্র্যাটেজি ফেল করতেছে, হাসিনার সাথে থাকতে আপনি যখন দেখবেন আপনার সাংগঠনিক কর্মসূচি ফেল করতেছে, ছাত্রলীগের বৈশিষ্ট্য ছাত্রলীগ করে না, আপনি যখন দেখতেছেন মানে লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, খুনের অভিযুক্ত আপনারা, আপনি যখন দেখবেন 2-2.5 বছর পার হওয়ার পর আপনার সঙ্গে রেগুলারিটি নাই, হাসিনা বলতো একদম রেগুলারিটি নাই, মানে ছাত্রলীগের নেতার একদম ছাত্রলীগ করতে তো আপনার যখন পোস্টার ওই এই যে একটু দেখাচ্ছি তো, আপনার যখন রেগুলারিটি নাই, আপনি নিজে স্বীকার করছেন যে আপনি ছাত্রলীগ করতে দেন, 5 তারিখের আগে ঘটনার বিচার হলে আপনার জেলে থাকার কথা। আমার একটা পয়েন্ট বুঝি না আমি, আপনাকে কেন এই ন্যারেটিভ দিতে হবে? কেন ন্যারেটিভ? দিস ইজ নট ন্যারেটিভ। তাকে গাইল করার জন্য, থানায় দেওয়ার জন্য, চাপাতি দিয়ে কোপানোর জন্য। সিটি কলেজে কি করছেন? সিটি কলেজে চাপাতি দিয়ে কোপাইছেন, কেন কোপাইছেন? সে কি করছেন? শুধু ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 28 জন শিবিরের নির্মমতায় নিহত শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, 28 জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কতগুলি ঘটনা করছে। ওই যে আমলিগের পেজে একটা প্রিন্ট দিয়ে আসছে, সত্য যে বলবে, সত্য যদি আপনিও বলেন আমিও বলেন হাসিনা বলে, সত্য এটা আমলিগের পেজে প্রিন্ট দিয়েছে, আপনি সার্চ করেন কিসের আমলিগের পেজ থেকে কপি করে প্রিন্ট দিয়েছে। আমলিগের মানে এটা হয় না, এগুলি ঘটনা এগুলি হয় না। 1982 সালে আমলিগের আরেকটা পেজে উনি যে পেজ থেকে প্রিন্ট দিয়েছেন, আরেকটা পেজে জিয়া রহমানকে খুনি বলছে। কাটার আইনা রাজশাহী শিবির কয়বার নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের রাজনীতিতে? এমন একটা সংগঠন তাদের ইতিহাস থেকে, ইসলামী ছাত্র সংঘ যখন সেই পূর্ব পাকিস্তানে 47-এর পরে হইলো, সেই থেকে এই পর্যন্ত
তাদের সফলতা দেখাবে খেলে এই যে 5ই আগস্ট। আচ্ছা, আমি আমার উত্তরটা শেষ করতে পারি নাই। সম্পূর্ণ সেখানে তো আপনারা একসঙ্গে ছিলেন, সেখানে তো আপনারা একসঙ্গে ছিলেন। ওনারা তো বাংলাদেশের ইতিহাসে যত রাজনৈতিক দল ছিল প্রত্যেকের সাথে ওনারা ছিল, আচ্ছা, প্রত্যেকের সাথে আমাদের দ্বন্দ্ব হয়েছে, সবার সাথে সংসার করছে। ওই যে শহীদ জিয়ার যে সরি বেগম খালেদা জিয়া যখন মার্চ ফর ডেমোক্রেসি দেয়, তখন যখন সবার আগে শিবিরের সাথে শহীদ হয়, তখন শিবির তাদের ভালো লাগে। যখন আজকে যখন তার চাঁদাবাজি আর চাপাতি কোপানোর বিরোধিতা করি, আজকে আমি খারাপ হয়ে যাই। এখন অপকর্ম করলে বলবো না। আচ্ছা, আমি যেখানে আলাপ করছিলাম, তখন তো আপনাদেরও ভালো লাগতো, ভাই আমাদের ভালো লাগতো না। একটু শুনেন শুনতেছি তো। আমি জাস্ট একজন শিক্ষার্থী ধরেন সে গুপ্ত, আপনার ভাষায় আপনার সংগঠনের যে প্রশ্নটি উনি একবার বলেছে, আপনি কি তাদের চাপাতি দিয়ে কোপাইতে পারেন? হলে কেউ কেন অপরাধী, এটা একটু বলবেন। এটা অপরাধ কি? কি অপরাধ ব্যাখ্যা করেন? গুপ্ত হলে কেন অপরাধ একটু কি বলবেন। অপরাধ ব্যাখ্যা করেন। কি অপরাধ মানে একটা ছেলে আপনার ধারণা শিবির করে, সে আপনাকে পরিচয় দিচ্ছে না, আপনি চাপাতি দিয়ে সেটা অন্যায় কেন? অবশ্যই অন্যায়। মির্জা ফারুকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? বহিষ্কার করছেন আপনি? বহিষ্কার করছেন মির্জা ফারুক সদস্য সচিব এমএস কলেজের সদস্য সচিব। সেটা নিয়ে শুনেন সেটা নিয়ে রাষ্ট্রীয়ভাবে তদন্ত চলতেছে না, দল থেকে বহিষ্কার করছেন, দল থেকে বহিষ্কার করছেন না। এখন আপনাদের দল থেকে বহিষ্কার করছেন, কি ব্যাখ্যা দিছে আপনি দেখেন না? কি ব্যাখ্যা দিছে? আমাদের তো তদন্ত পুলিশ কি বলছে? আমাদের তো তদন্ত অস্ত্র ছিল, এরা শিবির ফালাই দিছে, সেই অস্ত্র সে নিয়ে আসছে, বুঝলেন না? এগুলো আপনারা করেন। চট্টগ্রাম সিটি কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে রক্কাটার ইতিহাস, যে পুলিশের সামনে ইতিহাস, পুলিশ প্রটোকলে শত প্রমাণ দেখা পুলিশ প্রটোকলে আপনাদের চরিত্র রাজশাহী এবং চট্টগ্রামের মানুষ জানে তো, যেই বর্বরতার মধ্যে দিয়ে শিবিরের উত্থান হয়েছে, সেই ওদিকে তো আলোকপাত করেন না। আমানুল্লাহ মান একেবারে ছোট করে জানতে চাইবো যে যদি কেউ গুপ্ত থাকে এবং সে কোনো অপরাধ না করে, তাহলে কোনো সমস্যা আছে সেটাতে? যদি কেউ পরিচয় গোপন করে রাখে কিন্তু সে কোনো অপরাধ করছে না, সেটাতে কোনো সমস্যা আছে? সেটা বাংলাদেশের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে যে গুপ্ত থাকা জরুরি। ধন্যবাদ। আরো একজন দর্শক আছে, তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করবেন। আমি রিয়াজ নাজির বলছিলাম বরগুনা বামনা থেকে। বলবেন। আমার ফরহাদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল, বলবেন। যে গুপ্ত বট আইডি গুলা যারা চালায়, নিয়ন্ত্রণ করে, ফেসবুকের ভিতরে দেখা যায়, কিন্তু তাদের সংগঠনের পক্ষ থেকে কোনো মাসিক ভাতা দেওয়া হয় কিনা? এস এম ফরহাদ, আপনি প্রশ্নটি নিশ্চয়ই রেখেছেন, উত্তর দিতে চাইবেন। বট বাহিনীকে কি আসলে পেমেন্ট করা হয়? দুইটা প্রশ্ন একসাথে উত্তর দিব, গুপ্ত আর একটা হচ্ছে বট বাহিনী নিয়ে। বট বাহিনীর একটা উদাহরণ দিই। তিনি ন্যাশনালিস্ট তৌফিক, তিনি হচ্ছে জামাতে ভোট দেওয়ার জন্য প্রবাসীদেরকে তিনি জামাতের আমিরের কাছে ইজারা দিতে চান। হ্যাঁ, এই ব্যক্তি এই জামাতের আমিরের কাছে প্রবাসীদেরকে ইজারা দিতে চান এমন ল্যাঙ্গুয়েজ লেখার পরে তারেক রহমান তাকে বলছেন, আমি তোমাকে ফলো করি, সাক্ষাৎ দিবে, এই ভিডিওটা দেখবেন, তৌফিক তোমাকে আমি ফলো করি, অ্যাপ্রিশিয়েট করি তোমাকে, এবং তাকে জিয়া সাইবার ফোর্সের বিভিন্ন জায়গায় কাজে লাগাচ্ছে। এই হচ্ছে বট ফোর্সের অবস্থা। তারপর দেখেন ছাত্রদলের এখন ক্যান্ডিডেট বিভিন্ন পোস্টের মায়ের, যিনি হচ্ছে ডিপার্টমেন্ট অফ বাক্সার চালান, এই পেজের এটা এক সময় খুব ভালো আলোচনার বিষয় ছিল এবং তিনি শেষ পর্যন্ত পেজটা ডিলিটও করছেন। সেখানে যত অশ্লীল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট অফ বাক্সার যিনি চালান, কিছু অল্প কিছু দেখাচ্ছে আর কি, এখানে বাজে ল্যাঙ্গুয়েজে শেমিং করা, এগুলো মানে পোস্টের একজন নেতা, তাই কোনো পানিশমেন্ট আওতায় নিয়ে আসে। আমান ভাই কালকে শোতে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলছেন, সেই ব্যবস্থা এখন পর্যন্ত নেয় নাই। এই গালি দেওয়া এবং আদার্স বিষয়গুলো এইভাবে চলছে। আমার স্ট্যান্ড কি? এটা কি পাল্টাপাল্টি চলবে? আপনার বিরুদ্ধে অভিযোগ আসলো, আপনি আবার তাদের বিরুদ্ধে দেখালেন, মানে ছাত্রলীগের রাজনীতি কি এর মধ্যে দিয়ে ফিরে আসুক? আপনারা কি মানে এরকম পরিস্থিতি তৈরি করছেন কিনা? আমার স্ট্যান্ড হচ্ছে, এখানে 10 সেকেন্ড নেব, 8 প্রশ্ন উত্তর দেবো। আমার স্ট্যান্ড হচ্ছে, ছাত্র শিবিরে কেউ জড়িত যদি মনে করেন, আমান ভাই নিজ দায়িত্বে শাহবাগ থানায় অন্য থানায় মামলা করে দিবেন, ব্যবস্থা নেবেন, আমি আপনার এই কাজে কোঅপারেট করবো। বান্নার ব্যাপারে অভিযোগ আসছিল, বলছিল, আমি বান্না নিজেও চ্যালেঞ্জ করছে শিবিরের আইটি সম্পাদক ঢাকা ইউনিভার্সিটির, যে আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আপনার এখনই মামলা করেন, আইডি ফরেন্সিকে যান, ব্যবস্থা নেবেন, আমি ব্যবস্থায় কোঅপারেট করবো, এটা আমার দায়িত্ব। এখন আসি গুপ্ত ইস্যুতে। আমি যখন দেখি বেগম জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী, তিনি যখন মাহমুদুর রহমান নাম পাল্টায়া, সব পাসপোর্ট নাম পাল্টায়া, তিনি যখন নেগেটিভ ছাড়েন যে তিনি লন্ডনে পালা গেছেন, ইন্ডিয়া হয়ে, পরে দেখা যায় তিনি পালান না, দেশে ছিলেন, নাম, ফেস, আদার্স সবকিছু পাল্টায় রয়ে গেলেন, শেষ পর্যন্ত মারাও গেলেন মাহমুদুর রহমান পরিচয়ে। তখন তার ফ্যামিলি মেম্বার্স দাবি করলো যে তিনি আমাদের, পরে ডিএনএ রিপোর্ট পাবলিশ হলো সম্ভবত 22 বা 23 সালে, থেকে রিপোর্ট সার্চ করবেন। আমি যখন দেখবো নয়ন হচ্ছে তার টাকা পয়সা নেই, ভিসা পাসপোর্ট নিয়ে চলে যেতে পারতেছে না বাইরে, তার দাড়িতে লাগায় তাবলিগে যাইতে হয় যুবদল নয়ন। আমি যখন দেখবো তারেক রহমানের একটু সক্ষমতা বেশি, তাকে মাহমুদুর রহমান হয়ে দেশে থাকতে হচ্ছে না, তিনি দেশের বাইরে চলে যাবেন। তো তারপরে সে যখন এই পরিস্থিতি দেখবো, বিভিন্ন জায়গায় পলাতক হয়ে যাবেন, পালায় যাবেন, নাম পাল্টায় ফেলবেন, গুম করে ফেলবেন নিজেদেরকে, এই সিরিয়াস পরিস্থিতির মধ্যে দিয়ে পার হবে, তখন এই গুপ্ত সত্য আলাদা করে দেশ গঠনে আপনারা করলে সমস্যা নাই, ছাত্র শিবির করলে সমস্যা আসলে কেন? দেখুন, আমার মনে হয় শয়তানও কনফিউজড হয়ে যাচ্ছে। শয়তান চিন্তা করতেছে যে আমার দুনিয়া আল্লাহ কি কারণে পাঠাইলো যেখানে শিবির আছে। ঠিক আছে, দেখেন এই যে মানে নারীদেরকে স্লাট শেমিং করা, সাইবার বুলিং করা, হ্যারাসমেন্ট করা, এইটা যে কি হারে
হাজার হাজার না মিলিয়ন মিলিয়ন আইডি দিয়ে তারা করছে। তারা দুই একটা উদাহরণ যে দেয় তাতেই বোঝা যাচ্ছে যে না, তারা এই যে কালেকটিভতে এগুলি সংগ্রহ করছে, যার কারণে আর ভাই রাখেন না। হ্যাঁ, তৌফিকের কথা যেটা বললো, তৌফিকের কথা বললো, তৌফিক হচ্ছে একটি প্রতিবাদী কণ্ঠ, সে আপনার অনলাইনে লেখালেখি করে। তৌফিক নিজের পরিচয় করে, গুপ্ত না, নিজের পরিচয় করে, শুনেন, নিজের পরিচয় করে। এবং তারেক রহমান যাকে যখন ডাকছে, এর আপনি যে ঘটনা বলছেন সেটা তারেক রহমান ডাকার আগে, এই যে আপনার কথায় কথা যে একদম শীর্ষ নেতৃত্ব বলতে বলে ফেলেন, ঠিক আছে। এরপরে এখন আমার তো ভাই কথা বলার বেশি সময় নাই, এই কারণে শেষ আছে, এই কারণে শেষ করতেছি। দেখেন, গুপ্ত রাজনীতি করার অসুবিধাটা হচ্ছে এই জায়গায় যে যারা এখন গুপ্ত রাজনীতি করতেছে তারা, আপনি দেখা গেছে যখন নিজেকে বলতে চান আপনি নিরপেক্ষ, আবার দেখা গেছে প্রচন্ডভাবে শিবিরকে ডিফেন্ড করা লাগে, এই জন্য একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকে। এই যে মাল্টিপল পার্সোনালিটির কারণে একটা সাইকোপ্যাথ আচরণ চলে আসে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওই মবস্টারদের মধ্যে রয়েছে, যেমন মোসাদ্দেক, জুবায়ের, সালাউদ্দিন নাম্বার, এই মাল্টিপল পার্সোনালিটির কারণে। সুতরাং শিবিরের কাছে একটা অনুরোধ থাকবে, প্রকাশ্যে এটা স্বীকার করতে না পারলেও তারা গোপনে মানে ওনারা কাউন্সেলিং করে না, সাইকিয়াট্রিস্ট দিয়া, হ্যাঁ, মানসিক যারা ট্রিটমেন্ট করায়, একটা কাউন্সেলিং করানো হোক, তাহলে সমাজে যে অস্থিরতা তৈরি হচ্ছে এবং মা বোনদেরকে যে অব্যাহতভাবে, আপনি তো টাইম ই করে নিচ্ছেন, অব্যাহতভাবে যে বুলিং করা হয়, সাইবার হ্যারাসমেন্ট করা হয়, আপনাদের তো মা বোন আছে ভাই, ইমান আকিদার কথা বলতেছেন, ইসলামী সংগঠনের কথা বলতেছেন, ইসলামের সাথে তো আপনাদের কাজ কাম যাচ্ছে না, সেই কারণে ওদেরকে এই ট্রেনিংটা দেন যে ভাই যাই করো না কেন প্রতিবাদ কর, বা কেউ অন্যায় করলে তার উপর ঝাঁপায় পড়, কিন্তু মা বোনদেরকে অন্তত রেহাই দে, তাইলে বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে থাকতে পারবে। আর না হলে ফ্যাসিবাদী শাসন কাঠামো ব্যবস্থায় যেরকমের যে মানুষ স্ট্যাটাস দিতে ভয় পাইতো, ঠিক এখনো শিবিরের ভয়ে, শিবিরের বট আইডির ভয়ে, তাদের ভয়ে মানুষ একটা কথা লিখতে, আপনি তো সাহস থাকলে লিখে দেখেন, আপনাকে ওপেন আমি চ্যালেঞ্জ করে বললাম, তো একবার আপনার গোষ্ঠী সহ কি করতেছে। সুতরাং এই জায়গা থেকে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পাইতেছে। অসংখ্য ধন্যবাদ। 10 সেকেন্ড, একদম 10 সেকেন্ড, আমার সময় একেবারে শেষ। যা হয় তার বিপরীতে বরং এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করছেন ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে। মিলি কাশেম আলী শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি বাইরে থাকা সত্ত্বেও তার মামলা দেওয়া সত্ত্বেও দেশে এসে জীবন দিয়েছেন, কিন্তু পালাই যান নাই, নিরপেক্ষতা বলছেন। খলিল সাহেবের বিরুদ্ধে সালাউদ্দিন আহমেদ বক্তব্য দেয়, কিন্তু তাকে আবার মন্ত্রী বানায়। আবার জাহিদ টকশোতে এসে বলেন যে আমি নিরপেক্ষ, সেই জাহিদকে তিনি এখন উপদেষ্টা বানান। নিরপেক্ষতার বুড়ি আমরা দেখেছি। আবার তারেক রহমানের উপদেষ্টা হন, আবার তারেক রহমানের বিরুদ্ধে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এই হচ্ছে অবস্থা। আমি ভয় থাকি লিখলে আমার গ্রেফতার করে।